সুপ্রভাত বন্ধুরা, ভক্তিতে শক্তি অনুষ্ঠানে সকলকে অনেক অনেক এই বীর বিপ্লবী নেতা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিন, এই দিনে সকলকে অনেক অনেক নতুন সদস্য, পুরনো সদস্য সবাইকে ভক্তিতে শক্তির অনুষ্ঠানে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আজ 23শে জানুয়ারি যে বিপ্লবী বীর নেতার জন্মদিন, আমরা ছোটরা কিন্তু বন্ধুরা সবাই কিন্তু কম বেশি খুব ছোট থেকে বৃদ্ধ বয়সী মহিলা, পুরুষ, যুবতী, যুবক সবাই আমরা জানি আজকে 23শে জানুয়ারি। আজকের দিনটা আমাদের কাছে অনেক গর্বের দিন। সত্যি কথা বলতে ওনার কোন দিক থেকে শুরু করা আর কোন দিক থেকে শেষ করা সত্যি আমাদের পক্ষে অবাঞ্ছনীয়। তাই সেখানে কখনোই আমাদের মতন ক্ষুদ্র মানুষ ওনার সম্বন্ধে বলার অত কিছুই আমাদের কাছে সেই ধৃষ্টতা নেই। তো তবুও যেন আজকের দিনটা আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি, বা উনি কি কষ্ট করেছিলেন আমাদের জন্য সেটা যাতে আমরা মনে রাখতে পারি, সেটাই আমাদের বিশেষ বিশেষ কাম্য এবং কোটি কোটি প্রণাম তার জন্য। এই নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু একজন বড় কিংবদন্তি সংগ্রামী নেতা ছিলেন। আর যার গর্ভে জন্মেছিলেন, সত্যি সেই মাকে প্রণাম জানাই, সেই বাবাকে প্রণাম জানাই, অর্থাৎ মাতা পিতাকে প্রণাম জানাই, জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী, যে যার গর্ভে এরকম সন্তান ধারণ করে আছেন। আমরা তার প্রতি বছরের পর বছর সেই সমস্ত কৃতজ্ঞ সন্তান, শুধু নেতাজি কেন বলবো, অনেক কৃতি বিপ্লবী নেতা, লেখক, লেখিকা, এদের জন্য আমাদের সত্যি ভারতবর্ষের একটা এত সুন্দর ভারতবর্ষের মতো দেশে আমরা তাদের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকা উচিত। শুধু কৃতজ্ঞ না, শিক্ষা নেওয়া উচিত এবং সেই শিক্ষাটা অ্যাপ্লাই করাও উচিত। এটাই আমি সত্যি কথা বলতে বলবো। আর আজকে ওনার কথা, সত্যি কথা বলতে আমার অতটা ধৃষ্টতা নেই, তবুও সামান্য একটুখানি না বললেই নয়। যেমন আমি ঠাকুরের পাঠ করি এখানে, হ্যাঁ, তো সেই পাঠের আগে এই সামান্য কিছু একটুখানি আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তাই সত্যি কথা বলতে আর একটা কথাও, এতটাই প্রতিভাবান, এতটাই মেধাবী ছাত্র উনি, কোন দিক থেকে কোনো দিকেই তার শেষ করে ওঠে বলা যায় না, এরকমই একটা ব্যাপার। 1942 সালে তিনি আমাদের দেশের জন্য আজাদ হিন্দ বাহিনী দল গঠন করেছিলেন। এছাড়াও একটা বাক্য আমার খুব মন কাড়ে, যেটা আমরা ছোটোবেলায় প্রথম ইতিহাস বই পড়তে গিয়ে বা জেনারেল নলেজ যে সাধারণ জ্ঞান বইটি ছিল, এখন তো নানান রকম নাম দিয়ে হয়ে গেছে, তো সাধারণ জ্ঞান বলে একটি বই ছিল, আর বইটির ওপরে ছবি ছিল বিভিন্ন টপিকের, যে জ্ঞানগুলো আমাদের থাকা উচিত, জেনারেল নলেজ যেটাকে বলে। তো সেই বইয়ের ওপর নেতাজি, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ, আমাদের কি বলবো, জাতীয় পশু, জাতীয় পতাকা, সমস্ত কিছুর ছবি থাকতো। ওটাই আমাদের কাছে ছোটোবেলা থেকে সাধারণ জ্ঞান নামে পরিচিত। তা সেই বইটি খুলেও অনেক স্লোগান, ছোট ছোট স্লোগান, অনেক কিছু তার মধ্যে থাকতো। হয়তো ডিটেলই ওদের মধ্যে থাকতো না, সেটা ইতিহাস বই বা আমরা যখন টপিক পড়তাম জানতাম। কিন্তু একটা কথা আজও ভুলিনি আমরা, আবাল বৃদ্ধ বনিতা সকলের মনের মধ্যে থাকে যেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই কথাটা উনি অনেক স্লোগান দিয়েছেন, কিন্তু এই স্লোগানটা সত্যি কথা বলতে ভোলার মতো সত্যিই নয়। অন্তত আমার ক্ষেত্রে আমি বলছি, অনেক স্লোগান যারা বেশি যে বই পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে সেটা ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এত কি বলবো, এত এই কথাটা মানুষের মন মতন কাড়ে, আজও পর্যন্ত সেই ধ্বনি যেন আমাদের মনের মধ্যে জাগরিত হয়, সেই বিশেষ ধ্বনি আজও আমাদের প্রভাবিত করে। তিনি সত্যি কথা বলতে অনেকবার কারারুদ্ধ হন, অনেকবার আবার ওখান থেকে বেরিয়েও আসেন। তবে একটা জিনিস তার আমার খুব ভালো লাগতো, যেটা উনি ব্রিটিশদের গোলামি পছন্দ করতেন না, এই জিনিসটা খুবই ভালো লাগতো। কিন্তু শুনতে শব্দটা ভালো লাগা, 4টি অক্ষরের, কিন্তু এই ভালো লাগাটাকে বাস্তবায়িত করতে যে উনি কতটা কষ্ট করেছিলেন এবং কতটা নিজের শরীরে সেই হনন করেছিলেন, সেটা আর বলার কথা না। সেটা আমরা বইয়ে বা নানান রকমভাবে অনেক কিছুতেই জানতে পারি। তো চলো, আজও আমাদের কাছে সত্যি কথা বলতে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের কাছে আজও যেন
প্রত্যেকের মনের মণিকোঠায় সত্যি আজও অমর, কেননা তিনি আমাদের কাছে আজও যেন মরেননি। সেই দম নিয়ে বা সেই মনের জোর নিয়েই আমরা এগিয়ে চলছি সুন্দরভাবে। তো চলো, আজকে আমাকে আমার একটা ছোট্ট বোন একটা মাত্র 5 থেকে 6 লাইনের ছোট্ট কবিতা পাঠিয়েছে। আমি তার লেখা কবিতাটা একটুখানি পড়ছি, কেননা সত্যি কথা বলতে বন্ধুরা, বড় কবিতা বললে মানুষের ধৈর্যও হয় না, সময়ও হয় না। তো তার ছোট্ট লেখা কবিতাটা একটুখানি সকলের সামনে তুলে ধরছি, তারপরে আমরা চলে যাচ্ছি সামান্য আজকে ঠাকুরের পাঠ করব, আর অবশেষে একটা ছোট্ট সারপ্রাইজ থাকবে। আহামরি কিছু নয়, তবুও আমার ওই জিনিসটি খুব প্রিয়, তাই তোমাদের কাছে সেটা বলবো। তো চলো, ছোট্ট বাচ্চা মেয়েটার কবিতাটা লিখে মাত্র 5-6 লাইনের, বেশি বড় নয়। বলেছে ও আমার পাঠ দেখেছে এখানে, বলেছে দিদি খুব ভালো লাগছে আমার, তুমি এরমভাবেই করো। আমি বলছি দেখ, আমি কোনো দিন শিখিও নি, জ্ঞানও নি, নিজের মন থেকে যেটুকু হয় সেটুকুই করি। যেটা হোয়াটসঅ্যাপে 2-3 বছর ধরে করতাম সেটাকেই করছি। তো হোয়াটসঅ্যাপেও আবার যেরমভাবে জারি রাখার চেষ্টা করব। সব দিকে টাইমের সঙ্গে একটু কন্ট্রোলিং করতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্যই। কিন্তু আমার মনে মনে তাগিদ আছেই, আমি হোয়াটসঅ্যাপ যেমন চালু ছিলাম সেরাম পাঠ সেখানেও দেবো, এটা আমার ইচ্ছা, পরিষ্কার কথা। তো চলো, ছোট্ট বাচ্চা মেয়েটার কবিতাটা, তাকেও আমরা সেইভাবে প্রায়োরিটি দিই, কেননা সে একটা সম্মানের সঙ্গে বলেছে তুমি বলো, আর আমার থেকে অনেক অনেক ছোট, হ্যাঁ মানে প্রশ্নই ওঠে না। তো চলো কি লিখেছে দেখি, ছোট্ট কবিতা লিখেছে। যখন থেকে জ্ঞান হয়েছে নেতাজি তোমায় ভালোবেসেছি, তোমার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালো রেখেছি। তুমি লড়েছিলে মায়ের প্রতি ভালোবেসে, তুমি লড়েছিলে মায়ের মুক্তি সাধনে, তুমি চেয়েছিলে আগামী প্রজন্মের সুস্থ জীবন, তুমি লড়েছিলে নিঃস্বার্থভাবে ভারতবাসীর মন নিয়ে এক সুন্দর ভুবনে। তুমিই তো নেতাজি, তুমিই নেতাজি, তুমিই নেতাজি। ছোট্ট বাচ্চা মেয়েটার কবিতাটার আমার সত্যিই খুব ভালো লাগলো, তার জন্য সত্যিই একটু হাততালি দিই। আর যদি সেই প্রোগ্রামটি দেখে, আশা করি দেখবে, তো যাই হোক খুব ভালো লাগবে। কিন্তু সবসময় ওর কাছে থাকে না, ওর দিদির কাছে ফোন থাকে, সেই জন্য সবসময় করে না যে আন্টি তুমি আমার কবিতাটা পড়ো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পড়বো, কেন পড়বো না, আমি তো নিজে কবিতা লিখতে পারি না, তোর কবিতাটা লিখবো, তবে ছোট কবিতা হলে বেশি ভালো লাগে। তো চলো আজকে আপাতত এটুকুই রেখে যাই, আর রাখছি আমি যেরকম সত্যি কথা বলতে যেরকম সাধারণভাবে ঠাকুরের একটুখানি পাঠ রাখছি, অল্প পরিমাণ মায়ের সতীপীঠের অংশ যেটুকু পড়ছিলাম সেইটুকু পড়ছি, সেটুকু পড়ে লাস্ট তোমাদেরকে 2-একটা কথা বলে চলে বিদায় নেব। চলো, কালকে পড়েছিলাম মালব, অর্থাৎ 65 নাম্বার অংশ, মানে সতীপীঠের 65 নাম্বার অংশ। আজকে পড়ছি বন্ধুরা 66 নাম্বার কুরুক্ষেত্র। এখানে সতীর দক্ষিণ চরণের গুল্ফ পড়েছিল, যেখানে মহাভারতের ধর্মযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই কুরুক্ষেত্রেও একটি সতীপীঠ অবস্থিত। দেবী এখানে সাবিত্রী, ভৈরব হলেন স্থান বা অশ্বনাথ। দেখো বিশ্বনাথ আমরা পড়েছি, কাশী বিশ্বনাথ, কিন্তু অশ্বনাথ এটি কোথায় অবস্থিত, যেখানে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল সেইখানে। 67 নম্বর বিভাস, এখানে সতীর বাম গুল্ফ পড়েছিল। মেদিনীপুর জেলায় অন্তর্গত তমলুকে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে বর্গভীমা, ভৈরব হলেন সর্বানন্দা। 68 নম্বর ত্রিপুরা, এখানে সতীর দক্ষিণ চরণ পড়েছিল। ত্রিপুরায় এই প্রাচীন সতীপীঠ অবস্থিত। দেবী এখানে ত্রিপুরা সুন্দরী, ভৈরব হলেন অভিরুখ। 69 নম্বর ত্রিশোতা, ঠিক আছে, সরি উচ্চারণটা ভুল করলাম, ত্রিস্তোতা, ঠিক আছে, তয় রফলা হস্যই দন্তে শয়তয় রফলা ওকার তয়াকার, ঠিক আছে, ত্রিস্ত্রোতা, এখানে সতীর বাম চরণ পড়েছিল। জলপাইগুড়ি জেলার বদ্রির অন্তর্গত শালবাড়ি গ্রামে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে ভ্রমরী, ভৈরব হলেন অম্বর। 70 নম্বর মহাতীর্থ কালীঘাট, এখানে সতীর দক্ষিণ চরণে 4টি আঙুল পড়েছিল। দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে এই সতীপীঠ অবস্থিত। দেখো এইখানে মহাতীর্থ কালীঘাট, সতীর দক্ষিণ চরণে 4টি আঙুল পড়েছিল। দক্ষিণ কলিকাতার কালীঘাট অঞ্চলে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে কালিকা, ভৈরব হলেন নকুলেশ্বর। আমার ভীষণ ভীষণ প্রিয় জায়গা, কেন জানি না, কালীঘাটের মাকে দর্শন করার থেকেও যেন আমার নকুলেশ্বর জায়গা এত ভালো লাগে, তোমাদেরকে আমি বলেওছিলাম, দারুণ লাগে দারুণ লাগে, মানে ওখানে গিয়ে যেন বসে পড়ি। একজন মেয়ে আছেন একটু প্রতিবন্ধী, বছরের পর বছর আমি তাকে দেখে যাচ্ছি ওই দরজার গোড়ায় বসে, যে যা দেয়, কেউ চাল সবজি একটু দিল, কেউ 5 টাকা দিল, কেউ 2 টাকা দিল, কেউ 10 টাকা দিল, কেউ মিষ্টি দিল। আমি কেন জানি না ওখানে যাই যখনই, তখনই মনে হয়
যেন এগুলো একটুখানি সঞ্চয় করে নিয়ে যাই। এটা আমাকে শিখিয়েছে আমার দিদা, মায়ের মা, যে কোনো তীর্থস্থানে যাবে এক মুঠো হলেও কাউকে অন্নদান করে আসবে। তো আমি গঙ্গায় গেলেও, গঙ্গা আমার কাছে অনেক বড় তীর্থস্থান, সেই জন্য গঙ্গায় গেলে 5টা অন্তত নিয়ে যাই। 5টা যদি নাও পারি একজনকেই 5টা দিয়ে দিই, এরকমও হয়ে যায়। কিন্তু যখনই যাই, অনেক দিন গঙ্গা স্নান করিনি, সত্যিই যেন মনটা খুব কষ্ট পাচ্ছে, গঙ্গা স্নান করিনি সত্যি কথা বলতে। মা গঙ্গাকে ফল দিয়ে, ফুল দিয়ে, পান দিয়ে, সিঁদুর দিয়ে অভ্যর্থনা জানিয়ে আরতি করে, হ্যাঁ, স্নান করার পর করলে সত্যি মনটা যেন খুব মানে ভালো হয়ে যায়। আর গঙ্গার ধারে বসে তো চা তো আছেই, একটা চা প্রিয় মানুষ, সেই জন্য বলছি এত অপূর্ব লাগে না কি বলবো। চলো বন্ধুরা, আজকে কিন্তু 70 নম্বর শ্লোক অবধি বললাম। আমরা নকুলেশ্বর, ভৈরব হলেন নকুলেশ্বর। তো চলো আজকে যেতে যেতে আপাতত নেতাজির কথা শুরুতে, নেতাজির কথা শেষে আজকের মতন বলে বিদায় নিচ্ছি। চলো, নেতাজির কথা প্রথমে তো মাত্র আমি এমনি একটুখানি 5-6 লাইন বললাম। আবার যেতে যেতে বিদায় নেবার সময় নেতাজিকে আর 3-4 লাইনে বলবো ঠিকই, সেটি সুরে ছন্দে। তো চলো, আপাতত আমার যে জিনিসটা অনেক ছোটোবেলায় বাবা শিখিয়েছে, 20 থেকে 22 বছর এই চর্চায় নেই, আবার কিছুদিন ধরে 1.5-2 বছর ধরে জাস্ট খালি গলা এই তোমাদের সাথে যেরকমভাবে কথা বলছি নর্মালভাবে সেভাবেই করি, না হারমোনিয়াম, না তানপুরা, না কোনো কিছুই নয়, ঠিক আছে? তো চলো দেখা যাক নেতাজিকে আমরা কিভাবে বিদায় দেবার সময় আমরা, মানে আমার কাছ থেকে এই পাঠ থেকে বিদায় দেওয়ার সময়, অন্য কিছুভাবে বিদায় নয়, এইভাবে বিদায় নেবার সময় ছন্দে তালে সুরে একটু বলে যাই তোমাদের কাছ থেকে। বাংলা মায়ের বীর সন্তান বিপ্লবী বীর নেতাজি, বাংলা মায়ের বীর সন্তান বিপ্লবী বীর নেতাজি, দেশের নেতা সবার নেতা, নেতার নেতা নেতাজি, দেশের নেতা সবার নেতা, নেতার নেতা নেতাজি, বাংলা মায়ের বীর সন্তান বিপ্লবী বীর নেতাজি, বাংলা মায়ের বীর সন্তান বিপ্লবী বীর নেতাজি। কে জানে আজ কোথায় তুমি, কোন সে ধ্যানে মগ্ন গো, নবীন ভারত গড়বে তুমি, সেই তো ছিল স্বপ্ন গো। কে জানে আজ কোথায় তুমি, কোন সে ধ্যানে মগ্ন গো, নবীন ভারত গড়বে তুমি, সেই তো ছিল স্বপ্ন গো। আশায় আশায় দিন কেটে যায়, কোথায় তুমি নেতাজি, আশায় আশায় দিন কেটে যায়, কোথায় তুমি নেতাজি, বাংলা মায়ের বীর সন্তান বিপ্লবী বীর নেতাজি, বাংলা মায়ের বীর সন্তান বিপ্লবী বীর নেতাজি, দেশের নেতা সবার নেতা, নেতার নেতা নেতাজি, দেশের নেতা, নেতার নেতা সবার নেতা নেতাজি, বাংলা মায়ের বীর সন্তান বিপ্লবী বীর নেতাজি, নেতাজি, নেতাজি। নমস্কার বন্ধুরা, ভক্তিতে শক্তির অনুষ্ঠানে আজকের মতো আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকলের মঙ্গলতা প্রার্থনা করে আজকের দিনটি আমরা তার অনুসরণে, শ্রীহরির অনুসরণে, রাধারানী মায়ের অনুসরণে, হর হর মহাদেব অনুসরণে এবং নেতাজি যুক্ত আরও সমস্ত বিপ্লবীর স্মরণে আমরা দিনটি তাদের উদ্দেশ্যে মাথা নিচু করে তাদের মতো কাজ করার প্রতিদীক্ষতার চেষ্টা করে আমরা যেন জীবনটাকে এইভাবেই এগিয়ে দিতে পারি। কেননা মানব জীবন বারবার আসে না, মানব জীবনটাকে আমাদের প্রতিটা সময় কাজে লাগানো উচিত আমি মনে করি। তো চেষ্টা করছি, অনেক সময় অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায় ঠিকই, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের তিল তিল করে সেইভাবেই চেষ্টা করতে হবে। আপাতত বিদায় নিলাম। জয় হিন্দ।